আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে সকালে নাস্তা বানানো থেকে আমার ভিডিওটি শুরু করেছি। আমি কিন্তু প্রতিদিন সকালে নাস্তা বানাই না, আগের দিন রাতের রান্না করা যে ভাত তরকারি থাকে সেগুলো দিয়েই আমরা সকালের নাস্তাটা সেরে নেই। শুধু আমার শ্বশুর আব্বার জন্য সকালে রুটি বানাই। কিন্তু আজকে সকালে খাওয়ার জন্য ভাত তরকারি ছিল না, সেজন্য ভাবলাম শর্টকাটে কিছু একটা নাস্তা বানিয়ে নেই। তো রান্না করা একটু মুরগির মাংসর তরকারি ছিল, তো সেটার সাথে ভাবলাম আমি কিছুটা রুটি বানিয়ে নেই, ছিটা রুটি যেটাকে বলে আর কি। তো এই রুটিটা বানানো তো অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো কথা মতন সেই কাজটাই করছি। তো আমি এই কাজটা কিন্তু একটা বোতলের সাহায্যে করছি। এটা তো সচরাচর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানানো হয়, কিন্তু সেটা বানাতে গেলে চুলার পাশ একদম ভরে যায়, আর চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতন শেপ দেওয়া যায় না, আমি পারি না আর কি। তো সেজন্য আমি একটা বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি, আর সেটার সাহায্যেই কিন্তু আমি অনেকগুলো ছিটা রুটি খুব সহজেই বানিয়ে নিয়েছি। তো আমি একে একে কথা বলতে বলতে অনেকগুলো রুটিই কিন্তু বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা রুটিই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর ছিটা রুটির গোলা যদি ঠিক থাকে তাহলে খোলায় দেওয়ার কিছুটা সময়ের মধ্যেই কিন্তু পাশটা এরকম ছেড়ে আসবে। আর যখনই পাশটা এরকম ছেড়ে আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে রুটিটা হয়ে গেছে, এখনই তুলে নিতে হবে। এটা নিচ থেকে একটু ক্রিস্পি এবং উপর থেকে একটু নরম থাকবে, তাহলে কিন্তু মাংসের সাথে খেতে এই রুটিটা অনেক ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংসের সাথে পরিবেশন করেছিলাম, নিজেও খেয়েছি, বাসার অন্যান্য সদস্যদেরকেও খাইয়েছি। আর এই ছিটা রুটিটা আমার অনেক পছন্দ হলেও আমি কিন্তু এটা কখনোই বানিয়ে খাই না, আমাকে বানিয়ে খেতে হয় না। আমার একজন যা আছে উনি এই রুটিটা অনেক ভালো তৈরি করতে পারেন, তো উনি সবসময় তৈরি করে আমাদেরকে খাওয়ান। আজকে তো আমি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েই আমি এই রুটিটা বানিয়ে ফেললাম। আর বাসার সবাই খুব মজা করে কিন্তু নাস্তাটা খেয়েছি। এখন সকালের জন্য চাটা বানিয়ে নেব। তো আজকে একটু অন্যভাবে চা তৈরি করব। আজকে তৈরি করব ক্যারামেল চা আর কি, ক্যারামেল টি যেটাকে বলে। তো আমি চায়ে যতটুকু চিনি ব্যবহার করব সবটুকু চিনিকেই আমি কিন্তু ক্যারামেল করে তার মধ্যে দুধটা জাল দিয়েছি, আর এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম। আসলে আমি সেদিন ফেসবুকে একটা ভিডিও ক্লিপ দেখেছি এই চা বানানোর, তো ওখানে ওরা আদাও ব্যবহার করছিল। আজকে আমি আর আদাটা ব্যবহার করিনি, অন্য একদিন আগে একা একা আদা তারপরে এলাচ দিয়ে বানিয়ে খাবো, যদি ভালো হয় তাহলে সবাইকে বানিয়ে খাওয়াবো, না হলে আর খাওয়াবো না। কিন্তু আজকে যে আমি ক্যারামেল এবং এলাচ দিয়ে যে চাটা বানিয়েছি সেটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমার শ্বশুর আব্বাকে চায়ের সাথে টা হিসেবে একটা কেক দিয়ে দিয়েছি, আর আমরা সবাই মজা করে সেই ক্যারামেল চাটা কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন দুপুরের জন্য রান্না করব। আজকে খুব সিম্পল রান্না করব। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি। তো খোসাগুলোকে কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে চুলার পাওয়ারটা একদম কমিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভাজিটা কিন্তু হতে থাকবে। কিছুটা সময় যাওয়ার পরে আমার ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। আর এটাতে আমি কিন্তু কোনো ধরনের ধনিয়া পাতা ব্যবহার করব না, এমনিতেই আমি ভাজিটা করে এখন একটা বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি। আর এই কড়াইটাকে কিন্তু আমি ধোবো না, এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব, সেই তরকারিটা বসিয়ে দেব। আর আজকে কিন্তু আমি ফ্রোজেন সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো সিমগুলো যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, সেজন্য আমি চাচ্ছিলাম আলুটাকে আগে একটু হাফ সেদ্ধ করে নিয়ে তারপর সিমটাকে দিতে। আর যে মশলার মধ্যে আমি আলুটাকে দিয়েছি আমি কিন্তু মশলাটা কষাইনি, মানে একবারেই হাতে মাখা তরকারির মতো আমি আলুটাকে বসিয়ে দিয়েছি। রান্না করার ফাঁকে ফাঁকে কিছু বাড়তি কাজ করে নেব। এই যে আপনাদের ভাইয়া কিছু টমেটো এনেছিল, সেখান থেকে ভালো দেখে কিছু টমেটো রেখে দিয়ে বাকি কিছু টমেটো ফ্রোজেন করার জন্য রেডি করব। এদিকে কিন্তু টমেটো বাছতে বাছতে আমার মাছ রান্না করার আলুটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এখন কিন্তু আমি ফ্রোজেন সিমগুলো দিয়ে দেব। এখানে সিমগুলো কিন্তু কিছুটা গলে গেছে, মানে বরফটা ছেড়ে গেছে আর কি। আর এখন কিন্তু আমি আলুর সাথে সিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে মাছটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবে শর্টকাটে প্রায় রান্না করে থাকি, যখন হাতে সময় কম থাকে তখন একবারেই মশলা আর সবজিকে কষিয়ে ফেলি, তাহলে আলাদা করে মশলা আর সবজি কষানোর সময়টা কিন্তু আমার লাগে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমি
বাগান থেকে কিছু মরিচ আনা হয়েছে। বাগানে যেহেতু অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে, প্রতিদিনই কিছু না কিছু মরিচ আসলে ছিঁড়ে আনতে হয়। আর সবগুলো মরিচ তো ব্যবহার করার জন্য লাগে না, তো আমি কিছু কিছু ফ্রোজেন করে রাখি, যখন লাগবে তখন বের করে খাওয়া যাবে। এমন অনেক সময় হয় যে মরিচ দরকার পড়ে কিন্তু ঘরে কাঁচা মরিচ থাকে না, তখন ফ্রোজেন করা থাকলে সেখান থেকে বের করে আর কি ব্যবহার করা যায়। তো কিছু হাত দিয়ে কেচি দিয়ে কেটেছি, কিছু বটি দিয়ে কেটেছি, এভাবে সবগুলো মরিচ কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখন টমেটোগুলোকে আমি সেদ্ধ করার জন্য 4 ফালি করে কেটে নেব। আর কেটে নিয়েই কিন্তু টমেটো থেকে চিপে এক্সট্রা ভিতরে যে পানিটা, তারপরে বিচির অংশটা আছে সেটা ফেলে দেব। এটা কিন্তু আমি আমার আগের একটা টমেটো সংরক্ষণের ভিডিওতে দেখিয়েছিলাম। এভাবে করলে কিন্তু টমেটো সেদ্ধ করার সময় বেশি পানি বের হয় না। এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাছের তরকারিটা। আমি শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভেবেছিলাম ফ্রোজেন ধনিয়া পাতা দেবো, কিন্তু পরে দেখি ফ্রিজে কিছু ফ্রেশ ধনিয়া পাতা আছে, সেখান থেকেই আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন এখান থেকে আমার শ্বশুর আব্বার জন্য একটু তরকারি আগেই একটা ফ্রিজে বেড়ে নেব। তাকে যেহেতু মাছ বেছে দেব, এই তরকারির উপরে মাছটা বেছে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমাদের তরকারিটা আমি কড়াইতেই রেখে দেব। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটুকু তরকারি থাকবে সেটুকু আমি আবার জাল দিয়ে তখন বাটিতে বেড়ে নেব, যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মরিচগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলো একটা আটার প্যাকেটে ভরে নিচ্ছি। এবছর আমি আটার প্যাকেটে করে যে কত কিছু সংরক্ষণ করেছি কি বলবো। আটাগুলো ব্যবহার করার পরে, মানে রুটি বানানোর পরে আটার প্যাকেটগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিই, আর প্রয়োজন মতন এইভাবেই ব্যবহার করি। টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য আমি পাতিলে দিয়ে দিলাম। এই টমেটোগুলোকে এখন সেদ্ধ করে রাখবো, আর রাতে এগুলোকে ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। টমেটো সেদ্ধ করা শেষ। এখন আমার শ্বশুর আব্বার দুপুরে খাওয়ার জন্য টেবিলটাকে গুছিয়ে দিয়েছি। আজকে তো 2 আইটেম রান্না করেছি, সবজি দিয়ে মাছ আর লাউয়ের খোসা ভাজি। আর দুধ দিয়ে ভাত খাবেন দেখে আমি দুধটাকেও টেবিলে নিয়ে এসেছি। আর এখন সন্ধ্যার সময় আমি টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু টমেটোর পরিমাণ কম, সেহেতু আমি কিন্তু গ্রাইন্ডার মেশিন বের করে নিই। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই আমি একটু ব্লেন্ড করে এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। এই কাজটা তো আমি আগেও বলেছি একটু ঝামেলার কাজ, কিন্তু এভাবে বীজ এবং খোসাটা ছেঁকে ফেলে দিয়ে ব্যবহার করতে আমার কাছে ভালো লাগে। আর এখন এই বক্সের মধ্যে ছোট ছোট বক্সে করে কিন্তু আমি এগুলোকে ফ্রোজেন করার জন্য রেডি করে নেব। এভাবে ছোট ছোট করে রাখলে হয় কি, একবারে অনেকটা নিয়ে ঝামেলা করতে হয় না। এখান থেকে একটা টুকরা বের করে সেটা গলিয়ে আইস কিউব করে রাখলে সেখানেই কিন্তু সুন্দর করে ব্যবহার করা যায়। তো আজকে টমেটোর পরিমাণ কম, এই 2টা বক্সই আমার কিন্তু হয়ে গেছে। এখন মুখটা লাগিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। এবছর আমি চেয়েছিলাম যে বেশি টমেটো ফ্রোজেন করব না, কারণ আমার গত বছরেরও কিছু ফ্রোজেন করা টমেটো আছে, কিন্তু এই টমেটোগুলোকে আমাকে বাধ্য হয়েই ফ্রোজেন করতে হলো। টমেটোগুলো বেশি ভালো ছিল না, নষ্ট হয়ে যাবে সেজন্য। আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। আসার সময় এই যে এবছরের প্রথম কাঁচা আম নিয়ে এসেছে। আর কাঁচা আম আসবে আর আমার মেয়ে আমার পাশে ঘুরঘুর করবে না, এটা তো হবে না। কোনো খাবারের প্রতি তার আকর্ষণ না থাকলেও কাঁচা আম দেখলে সে কিন্তু অস্থির হয়ে যায়। এই যে পড়া রেখে সাথে সাথে এসেই কিন্তু আম কাটা শুরু করেছে। আমরা আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।